হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ছোট্ট গ্রামের একটা গরিব অনাথ মেয়ে ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল একদিন এই পৃথিবীর সবচেয়ে নামকরা আর বড় বক্সার হয়ে ওঠা। সেজন্যই ও বছরের পর বছর ধরে অনেক কঠিন পরিশ্রম করতে থাকে। এমনকি টাকা পয়সা জমানোর জন্য দিনের পর দিন লোকের ফেলে দেওয়া এঁটো খাবার খেতে থাকে। আর এইভাবে নিজের স্বপ্ন পূরণের একদম কাছে পৌঁছানোর সময় ওর সাথে এমন একটা ঘটনা ঘটে যার ফলে সারা জীবনের মতন ওর ভাগ্যটা পুরোপুরি বদলে যায়। আর এই কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম মিলিয়ন ডলার বেবি। 2004 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8.1। সিনেমাটা অস্কারের জন্য 7টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল আর তার মধ্যে থেকে 4টে অস্কার জিতে নিয়েছিল। তো গল্পের শুরুতে আমরা ফ্র্যাঙ্কি নামের এই লোকটাকে দেখতে পাই। ফ্র্যাঙ্কি পেশায় একজন বক্সিং কোচ। ওর একটা জিম আছে যেখানে ও সমস্ত ছেলেদেরকে বক্সিংয়ের ট্রেনিং দেয়। এখন দেখা যায় ফ্র্যাঙ্কি তার একটা স্টুডেন্টকে নিয়ে একটা বক্সিং কম্পিটিশনে এসেছে। এই ছেলেটার নাম ছিল বিগ উইলি। আর ফ্র্যাঙ্কি বিগত 8 বছর ধরে ওকে বক্সিংয়ের ট্রেনিং দিয়ে আসছে। এখন দেখা যায় ম্যাচ চলাকালীন প্রথমের দিকে বিগ উইলি হেরে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্র্যাঙ্কি ওকে এমন কিছু বিশেষভাবে খেলার পরামর্শ দেয় যেটার সাহায্যে বিগ উইলি খুব সহজেই এই ম্যাচটা জিতে যায়। এখানে বোঝা যায় ফ্র্যাঙ্কি খুবই ভালো আর অভিজ্ঞ একজন কোচ ছিল। এখন এই ম্যাচটা শেষ হওয়ার পর ফ্র্যাঙ্কির সাথে ম্যাগি নামের একটা মেয়ে দেখা করতে আসে। ম্যাগি বলে, আমি একজন বড় বক্সার হতে চাই, আর একটু আগেই আমি একটা বক্সিং ম্যাচ জিতেছি। এখন আমি আপনার কাছে বক্সিংয়ের ট্রেনিং নিতে চাই। যেটা শুনে ফ্র্যাঙ্কি বলে, আমি মেয়েদেরকে বক্সিং শেখাই না, তাই আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আর এটা বলেই ও ওখান থেকে চলে যায়। যেটা শুনে ম্যাগি খুবই হতাশ হয়ে যায়, কিন্তু ও কোনোভাবেই হার মানতে চাইছিল না। তাই ও পরের দিন সকালে একসাথে 6 মাসের টাকা দিয়ে ফ্র্যাঙ্কির জিমে বক্সিং শেখার জন্য ভর্তি হয়ে যায়। আসলে ম্যাগি একটা ছোট পাহাড়ি গ্রাম থেকে এই শহরে এসেছিল। ও খুবই গরিব ছিল, তাই নিজের খরচ চালানোর জন্য ও একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করত। আর যখনই ওই রেস্টুরেন্টে কেউ কোনো খাবার নষ্ট করত, তখন ম্যাগি সেই ফেলে দেওয়া খাবারগুলোকে গুছিয়ে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যেত। আর কেউ জিজ্ঞেস করলে ও বলতো এই খাবারগুলোকে ও নিজের কুকুরের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু বাড়ি যাওয়ার পর সেই খাবারগুলোকেই ও নিজে খেয়ে নিত। এইভাবে ও দিনরাত পরিশ্রম করে লোকের এঁটো খাবার খেয়ে খুবই কষ্ট করে টাকা জমাতে শুরু করে। আর এখন এইভাবে টাকা জমিয়ে ও ফ্র্যাঙ্কি জিমে বক্সিং শেখার জন্য একসাথে 6 মাসের টাকা দিয়ে দেয়। এখন ম্যাগিকে নিজের জিমের মধ্যে দেখে ফ্র্যাঙ্কি খুবই অবাক হয়ে যায়। ও বলে, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আমি মেয়েদেরকে বক্সিং শেখাই না। ম্যাগি বলে, আমি মনে করেছিলাম আপনি হয়তো আপনার মতামত পাল্টে নেবেন বস। ফ্র্যাঙ্কি বলে, আমি তোমার কোনো বস না, আমাকে এই নামে ডাকা বন্ধ করো। ম্যাগি বলে, আচ্ছা আমি যদি আপনাকে বস না বলি তাহলে কি আপনি আমাকে বক্সিং শেখাবেন? ফ্র্যাঙ্কি বলে, একদমই না। ম্যাগি বলে, তাহলে তো আমি আপনাকে বস বলেই ডাকবো। এই কথা শুনে ফ্র্যাঙ্কি একটু রেগে যায়। ও নিজের বন্ধু এডিকে বলে, এই মেয়েটা এখানে যত টাকার ফিস দিয়ে ভর্তি হয়েছে সেই টাকাটা ওকে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলো। এডি হলো ফ্র্যাঙ্কির খুবই ভালো বন্ধু। একটা সময় ও খুবই ভালো একজন বক্সার ছিল, কিন্তু একদিন ম্যাচ চলাকালীন অতিরিক্ত জোরে আঘাত লাগার কারণে ওর একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর সেই ঘটনার পর থেকেই ওর বক্সিং ক্যারিয়ার পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন থেকেই ও ফ্র্যাঙ্কিকে ওর এই জিমটা দেখাশোনা করার কাজে সাহায্য করে। এখন ফ্র্যাঙ্কির কথা শুনে এডি একটু অবাক হয়ে বলে, তুমি এই কথাগুলোকে ভেবেচিন্তে বলছো তো? ওই মেয়েটা একসাথে 6 মাসের টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছে, তুমি কি চাইছো আমি ওর সব টাকাগুলো ওকে ফিরিয়ে দেই? এই কথা শুনে ফ্র্যাঙ্কি একদম চুপ করে থাকে, কারণ বিগত বেশ কিছু মাস ধরে ওর এই জিমের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এখান থেকে ওরা খুব বেশি টাকা উপার্জন করতে পারছিল না। তাই এখন ম্যাগির কাছ থেকে একসাথে 6 মাসের টাকা পেয়ে ফ্র্যাঙ্কি আর সেগুলোকে ফিরিয়ে দিতে পারে না। এখন ও এডিকে বলে, তুমি যেন এই মেয়েটাকে কোনোভাবেই বক্সিং শেখার জন্য সাহায্য করবে না, যাতে একটা সময় কোনো কিছু শিখতে না পেরে ও হতাশ হয়ে এখান থেকে চলে যায়। এখন ফ্র্যাঙ্কির কথা মতন এডিও ঠিক তেমনটাই করে। এরা কেউই ম্যাগিকে কখনোই কোনোরকমভাবে সাহায্য করতো না। এদিকে নিজের কাজের ফাঁকে ম্যাগি প্রত্যেকদিন সময় বের করে নিয়মিত ফ্র্যাঙ্কির জিমে এসে ঘন্টার পর ঘন্টা একা একাই প্র্যাকটিস করত। কিন্তু যেহেতু ফ্র্যাঙ্কি আর এডি কেউই ওকে কোনো কিছু শেখাতো না, তাই ও ভুলভালভাবে প্র্যাকটিস করত। এইভাবে বেশ কিছুদিন কাটার পর এক রাতে জিম বন্ধ করার সময় এডি খেয়াল করে সবাই চলে যাওয়ার পরেও ম্যাগি অনেক রাত অবধি ওখানে একা একাই বক্সিং প্র্যাকটিস করছে। ম্যাগিকে এই অবস্থায় দেখে এডির একটু মায়া হয়, তাই এখন ফ্র্যাঙ্কির বারণ করা সত্ত্বেও ও ম্যাগিকে বক্সিংয়ের বেশ কিছু টেকনিক শিখিয়ে দেয়। তারপর ওকে বলে, তোমাকে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হলে একটা স্পিড ব্যাগ কিনতে হবে। যেটা শুনে ম্যাগি খুবই হতাশ হয়ে যায়, কারণ নতুন একটা স্পিড ব্যাগ কেনার মতন ওর কাছে কোনো রকম টাকা ছিল না। যেটা বুঝতে পেরে এডি ওই জিমের মধ্যে পড়ে থাকা ফ্র্যাঙ্কির একটা পুরানো স্পিড ব্যাগ ম্যাগিকে দিয়ে দেয়। এটা দেখে ম্যাগি খুবই খুশি হয়
আর পরের দিন থেকে ও এই ব্যাগটা নিয়েই প্র্যাকটিস করতে শুরু করে। কিন্তু পরের দিন সকালে ম্যাগির কাছে এই ব্যাগটা দেখে ফ্র্যাঙ্কি একটু অবাক হয়ে যায়। ও বুঝতে পারে নিশ্চয়ই এডি লুকিয়ে লুকিয়ে ওকে এই ব্যাগটা দিয়েছে। এখন ফ্র্যাঙ্কি সরাসরি ম্যাগিকে বলে, এটা আমার স্পিড ব্যাগ, আর আমি চাই না তুমি এটা নিয়ে প্র্যাকটিস করো। এটা দেখলে সবাই মনে করবে আমি হয়তো তোমাকে ট্রেনিং দিচ্ছি, আর আমি সেটা একদমই চাই না। ম্যাগি বলে, কিন্তু এটাতে সমস্যা কোথায়? ফ্র্যাঙ্কি বলে, কারণ আমি তোমাকে কিছুই শেখাতে চাই না। তুমি চাইলে বাইরে গিয়ে অন্য কারোর কাছ থেকেও বক্সিং শিখতে পারো, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হবে না, কারণ বক্সিং শেখার জন্য তোমার অনেক বেশি বয়স হয়ে গেছে, আর যে কোনো বক্সারকে তৈরি হতে গেলে কম করে হলেও 4 বছর সময় লাগে। তখন ম্যাগি বলে, আমার বয়স এখন 31 বছর, কিন্তু বিগত 3 বছর ধরেই আমি বক্সিং প্র্যাকটিস করছি, তাহলে তো আমার শিখতে আর বেশি দিন সময় লাগবে না। ফ্র্যাঙ্কি বলে, দেখো, এখনো অবধি তুমি বক্সিংয়ের কিছুই জানো না, আর বিগত 3 বছর ধরে তুমি শুধুমাত্র ভুলভাল প্র্যাকটিস করেছো, যেটা তোমার কোনো কাজে লাগবে না। এই কথাগুলো শুনে ম্যাগি খুবই হতাশ হয়ে যায়। ওকে এই অবস্থা দেখে ফ্র্যাঙ্কি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আপাতত তুমি আমার এই ব্যাগটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো। আর এই কথা বলেই ও ওখান থেকে চলে যায়। সেই রাতে ফ্র্যাঙ্কি যখন নিজের বাড়ি ফিরে গেছিল, তখন ওর মেন বক্সার বিগ উইলি ওর সঙ্গে দেখা করতে আসে। এর বক্সিং ম্যাচটাই আমরা একদম এই সিনেমার শুরুতে দেখেছিলাম। এখন উইলি বলে, আমি আর তোমার সাথে কাজ করতে চাই না, আমি নিজের জন্য একজন নতুন ম্যানেজার দেখে নিয়েছি, যে আমার জন্য অনেক দামি দামি ম্যাচ অর্গানাইজ করবে, যেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। এটা শুনে ফ্র্যাঙ্কি একদমই অবাক হয়ে যায়। ও বলে, তোমার ওই নতুন ম্যানেজাররা তোমাকে কোনোভাবেই বক্সিং শেখাতে পারবে না, যেভাবে বিগত 8 বছর ধরে আমি তোমাকে শিখিয়ে এসেছি। উইলি বলে, ওদের কাছ থেকে আমার আর কোনো কিছুই শেখার প্রয়োজন নেই, কারণ আমার যা কিছু শেখার প্রয়োজন ছিল তুমি আমাকে শিখিয়ে দিয়েছ। এই কথা শুনে ফ্র্যাঙ্কি খুবই হতাশ হয়ে যায়। উইলি যে ওকে এইভাবে ছেড়ে চলে যাবে ও কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে দেখা যায় ম্যাগি এখনো প্রত্যেক দিন খুবই কঠিন পরিশ্রম করে। ও রোজ ভোরবেলায় উঠে নিজের ট্রেনিং কমপ্লিট করে, তারপর সারাদিন ধরে রেস্টুরেন্টে কাজ করার পর ফ্র্যাঙ্কির জিমে গিয়ে সেখানে বক্সিং প্র্যাকটিস করে। আর এইভাবে বেশ কিছুদিন ধরে টাকা জমানোর পর ও নিজের জন্য একটা নতুন স্পিড ব্যাগ কিনে নেয়। এই ঘটনার কিছুদিন পর একদিন উইলির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়ে যায়। উইলির ম্যানেজার হিসেবে ফ্র্যাঙ্কিরও এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখন উইলি ওকে ছেড়ে দিয়েছে, তাই ফ্র্যাঙ্কি এই ম্যাচটা নিজের টিভিতে দেখতে থাকে। দেখা যায় উইলি ওই ম্যাচটা জিতে গেছে, আর এটা দেখে ফ্র্যাঙ্কির খুবই আফসোস হয়। এখন ও খুবই মন খারাপ করে হতাশ হয়ে এডির সাথে কথা বলার জন্য জিমে চলে আসে। আসলে এডির নিজস্ব পরিবার বলতে কেউ ছিল না, তাই ও এই জিমের মধ্যেই একটা ছোট্ট ঘরে একা একা থাকতো। এখন এডির সাথে কথা বলার সময় ফ্র্যাঙ্কি ওই জিমের মধ্যে থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায়। ফ্র্যাঙ্কি বলে, এটা কিসের আওয়াজ? এডি বলে, ম্যাগি এখনো জিমের মধ্যে বক্সিং প্র্যাকটিস করছে, আর আজ ওর জন্মদিন। এখন ফ্র্যাঙ্কি ম্যাগির কাছে গিয়ে ওকে প্রশ্ন করে, আজ তোমার কত বছর বয়স হলো? ম্যাগি বলে, 32 বছর, আর আমার জীবনের আরও একটা বছর আমি লোকের এঁটো থালা বাসন মেজে ওয়েট্রেসের কাজ করে নষ্ট করে দিলাম। এই কাজটা আমি নিজের 13 বছর বয়স থেকে করে আসছি, আর আপনার কথা অনুযায়ী আমাকে বক্সিং শেখার জন্য এখনো 4 বছর অপেক্ষা করতে হবে, আর 4 বছর ধরে এই কাজটাই করে যেতে হবে। সারাদিন কাজ করার পর এখানে আমি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করি, কিন্তু এতদিনে আমি কিছুই শিখতে পারিনি, কারণ কেউ আমাকে কিছুই শেখাতে চায়নি। আমার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না। আমার বাবা মারা গেছে, আমার ভাই জেলে আটকে আছে, আমার মায়ের ওজন অতিরিক্ত বেড়ে গেছে, আমি অনেক রকম সমস্যার মধ্যে আটকে আছি। আর এভাবেই এখন ম্যাগি ওর জীবনের সমস্ত সমস্যার কথাগুলো ফ্র্যাঙ্কিকে জানাতে শুরু করে। সবকিছু শোনার পর ফ্র্যাঙ্কি বলে, ঠিক আছে, আমি তোমাকে অল্প কিছু জিনিস শিখিয়ে দেব, আর তারপর তোমার জন্য একজন নতুন কোচ খোঁজার চেষ্টা করব। ম্যাগি বলে, আমি চাই না আপনি আমার উপরে কোনো রকম দয়া করুন, আমি শুধু আপনার কাছেই বক্সিং শিখতে চাই, কারণ আমি জানি আপনি শেখালে আমি একদিন এই পৃথিবীর সবচেয়ে বড় বক্সার হয়ে উঠতে পারবো। এখন বেশ কিছুক্ষণ চিন্তা করার পর ফ্র্যাঙ্কি বলে, ঠিক আছে, আমি তোমাকে শেখাতে রাজি আছি, কিন্তু তোমাকে আমার সমস্ত কথা শুনে চলতে হবে। আমি তোমাকে যে কাজটা করতে বলবো তোমাকে সেটাই করতে হবে, আর তুমি কখনোই আমাকে কোনো রকম প্রশ্ন করতে পারবে না। এই কথা শুনে ম্যাগি খুবই খুশি হয়। ও বলে, আপনি যা বলবেন আমি সবকিছু করতে রাজি আছি। এরপর থেকে ফ্র্যাঙ্কি ওকে খুবই ভালোভাবে ট্রেনিং দিতে শুরু করে, আর ম্যাগি এখন সেই জিনিসগুলোকেই সারাদিন ধরে প্র্যাকটিস করতে থাকে। ও সুযোগ পেলে নিজের ওয়েট্রেসের কাজ করার ফাঁকেও এই ট্রেনিংগুলোকে প্র্যাকটিস করতে থাকতো। যেহেতু বক্সিং শেখার জন্য ওর খুবই আগ্রহ ছিল, তাই ও সারাদিন ধরেই প্র্যাকটিস করত, যে কারণে আগামী বেশ কিছু মাসের মধ্যেই ও বক্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। এরপর একদিন ফ্র্যাঙ্কি ম্যাগির সাথে অন্য একটা লোকের পরিচয় করিয়ে দিয়ে বলে, এতদিন ধরে আমি তোমাকে যা শেখানোর শিখিয়ে দিয়েছি, এখন থেকে এই লোকটাই হলো তোমার নতুন ম্যানেজার। এ তোমার জন্য বিভিন্ন রকম বক্সিং ম্যাচ আর কম্পিটিশন অর্গানাইজ করবে। আসলে প্রত্যেকটা বক্সারেরই একজন করে ম্যানেজার থাকে,
যে ম্যানেজারের কাজ হলো ওই বক্সারদের জন্য ভালো ভালো ম্যাচ আর টুর্নামেন্ট অর্গানাইজ করা। এখন এই নতুন লোকটাকে দেখে ম্যাগি একটু হতাশ হয়ে যায়, কারণ ও চাইছিল ফ্র্যাঙ্কি যেন ওর ম্যানেজার হয়, কিন্তু এই মুহূর্তে ওর কিছু করার ছিল না। এর কিছুদিন পরেই ম্যাগির প্রথম বক্সিং ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু ম্যাচ চলাকালীন ওর ম্যানেজার ওকে কোনোরকমভাবেই গাইড করছিল না, যে কারণে প্রথমের দিকে ম্যাগি এই ম্যাচটা হেরে যাচ্ছিল। একটু দূরে দর্শকদের মধ্যে বসে এডি আর ফ্র্যাঙ্কি এই ম্যাচটা দেখছিল, আর এসব কিছু দেখে ফ্র্যাঙ্কির খুবই রাগ হয়, কারণ ও জানতো ম্যাগিকে একটু ভালোভাবে গাইড করতে পারলেই ও এই ম্যাচটা খুব ভালোভাবেই জিততে পারবে। সেজন্য এখন ও ম্যাগির কাছে এসে ওর ভুলগুলো ধরিয়ে ওকে বিভিন্ন রকম পরামর্শ দিতে শুরু করে, যেটা দেখতে পেয়ে ওই ম্যাচের রেফারি ফ্র্যাঙ্কিকে বলে, আপনি এইভাবে ওকে পরামর্শ দিতে পারবেন না, কারণ আপনি ওর ম্যানেজার না। যেটা শুনে ফ্র্যাঙ্কি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি ওর ম্যানেজার, আমার আসতে একটু দেরি হয়েছে, তাই আমি আমার জায়গায় অন্য একজনকে পাঠিয়েছিলাম। এই কথা শুনে ম্যাগি খুবই আনন্দ পায়। এখন ফ্র্যাঙ্কির কথা মতন খেলে ম্যাগি খুব সহজেই ওই ম্যাচটা জিতে যায়। এই ঘটনার পর থেকে ম্যাগি অনেকগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করে, আর সেই সবগুলোকেই ও জিততে থাকে। ও প্রত্যেকটা ম্যাচেই নিজের অপোনেন্টকে মেরে নক আউট মানে অজ্ঞান করে দিত, যে কারণে এখন বাকি অন্য কোনো ম্যানেজার তাদের বক্সারের সাথে ম্যাগির লড়াই করাতে চাইছিল না। এখন শেষ অবধি ফ্র্যাঙ্কি বাকি ম্যানেজারদেরকে ঘুষ দিতে শুরু করে, যাতে তারা তাদের বক্সারের সাথে ম্যাগির লড়াই করানোর জন্য রাজি হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে বেশ অনেকগুলো ম্যাচ জেতার পর ফ্র্যাঙ্কি ম্যাগিকে আরও এক গ্রেড ওপরের বক্সারদের সাথে লড়াই করাতে শুরু করে। মানে এখন থেকে আরও অনেক ভালো ভালো বক্সারদের সাথে ম্যাগির ম্যাচ হতে শুরু করে। একদিন এইরকমই একটা ম্যাচ চলাকালীন ম্যাগির নাকের হাড় ভেঙে গিয়ে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু এই অবস্থাতেও ও কোনো রকমের লড়াই করে এই ম্যাচটা জিতে যায়। এখন ম্যাচ শেষ হওয়ার পর ফ্র্যাঙ্কি আর এডি ম্যাগিকে নিয়ে একটা হসপিটালে চলে আসে। সেখানে ফ্র্যাঙ্কি ম্যাগিকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। আসলে ফ্র্যাঙ্কির ম্যাগির বয়সী একটা মেয়ে আছে, কিন্তু নিজের মেয়ের সাথে এখন ওর আর কোনো রকম সম্পর্ক নেই। ও প্রতি সপ্তাহে নিজের মেয়েকে একটা করে চিঠি লেখে, কিন্তু প্রত্যেকবার ওর চিঠিগুলো ওর কাছেই ফেরত চলে আসে। এখন ফ্র্যাঙ্কি আস্তে আস্তে ম্যাগিকেই নিজের মেয়ের মতন ভালোবাসতে শুরু করে। এরপর ম্যাগি একটানা পরপর 12টারও বেশি ম্যাচ জিতে যায়, আর ও প্রত্যেকবারই প্রথম রাউন্ডেই নিজের প্রতিদ্বন্দ্বীকে মেরে নক আউট করে দিত, যে কারণে চারিদিকে ওর নাম ছড়িয়ে পড়ে, আর ওর কাছে অনেক বড় বড় বক্সিং ম্যাচের অফার আসতে শুরু করে। কিন্তু ফ্র্যাঙ্কি ওই অফারগুলোকে একসেপ্ট করে না, কারণ ও চাইছিল ম্যাগি যেন ওকে ছেড়ে দিয়ে নিজের জন্য একটা অন্য ভালো ম্যানেজার দেখে নেয়। এখন ও এডিকে দিয়ে ম্যাগির সাথে একজন নামকরা বড় ম্যানেজারের পরিচয় করিয়ে দেয়, কিন্তু ম্যাগি ওনাকে সরাসরি জানিয়ে দেয়, ফ্র্যাঙ্কিকে ছাড়া আমি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করব না, আর ফ্র্যাঙ্কি যদি আমার সাথে থাকতে না চায় তাহলে আমি সমস্ত কম্পিটিশনে অংশগ্রহণ করা বন্ধ করে দেব। এই কথাটা শোনার পর ফ্র্যাঙ্কি খুবই খুশি হয়। ও বুঝতে পারে যাই হয়ে যাক না কেন উইলির মতন ম্যাগি ওকে কখনোই ছেড়ে যাবে না। এর কিছুদিন পর ফ্র্যাঙ্কি ম্যাগির জন্য ইংল্যান্ডের খুবই বড় একজন বক্সারের ম্যাচ অর্গানাইজ করে, যে খবরটা জানার পর ম্যাগি খুবই খুশি হয়। এবার ওই ম্যাচটা শুরু হওয়ার আগে ম্যাগি খেয়াল করে ওর বক্সিং গাউনের পিছনে মোকোসলে লেখা আছে, যেটা দেখে ম্যাগি বলে, মোকোসলে কথার মানে কি? ফ্র্যাঙ্কি বলে, এটা গ্যালিক ভাষায় লেখা আছে, আর সমস্ত ম্যাচ জিততে পারলে আমি পরে তোমাকে এটার মানে বলে দেব। এর কিছুক্ষণ পরেই ম্যাগির বক্সিং ম্যাচ শুরু হয়ে যায়। সেখানে ও খুব সহজেই নিজের অপোনেন্টকে হারিয়ে ভালোভাবে এই ম্যাচটা জিতে যায়। এরপর ও ইউরোপের অনেক বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে, আর সেগুলোকেও ও খুব ভালোভাবে জিতে যায়। এখন আস্তে আস্তে ও সমস্ত দর্শকদের মধ্যেই খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। ম্যাচ চলাকালীন সবাই জোরে জোরে ওর নাম ধরে চিৎকার করত, যে জিনিসটা ওর খুবই ভালো লাগতো। এখন এই ম্যাচগুলো জিতে ও অনেক টাকা কামিয়ে নিয়েছিল, যে টাকা দিয়ে ও নিজের পরিবারের লোকের জন্য একটা বড় বাড়ি কেনে। আসলে ম্যাগির মা, বোন আর একটা ভাই ছিল, আর ওরা কেউই কোনো রকম প্রয়োজন ছাড়া ম্যাগির সাথে যোগাযোগ রাখত না। কিন্তু ম্যাগি নিজের পরিবারের লোকজনকে খুবই ভালোবাসত, তাই এত কষ্ট করে এই বাড়িটা কেনার পর ও সেটাকে নিজের মা আর বোনকে উপহার দিয়ে দেয়। কিন্তু এই বাড়িটা দেখার পর ম্যাগির মা খুবই রেগে যায়। উনি বলেন, এখন এত বড় বাড়িতে থাকতে শুরু করলে আমি আর কোনো রকম সরকারি অনুদান পাবো না। আসলে ম্যাগির মা আর বোন গরিব সেজে একটা ছোট্ট বাড়িতে থেকে সরকারের কাছ থেকে অনেক টাকার অনুদান নিত। এটা শুনে ম্যাগি বলে, ঠিক আছে, সরকার যদি তোমাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমি তোমাদেরকে মাসে মাসে টাকা পাঠাবো। তখন ওর মা বলে, তুমি আমাদেরকে বাড়ি না দিয়ে তার টাকাটা দিতে পারতে। এই কথাটা শুনে ম্যাগি খুবই কষ্ট পায়। ও নিজের মায়ের হাতে ওই বাড়ির চাবিটা দিয়ে বলে, তোমার যদি টাকার দরকার হয় তাহলে তুমি এই বাড়িটা বিক্রি করে দিও। আর এই কথা বলেই ও ওখান থেকে চলে আসে। নিজের মা আর বোনের এইরকম ব্যবহার দেখে ম্যাগি খুবই কষ্ট পেয়েছিল। রাস্তায় আসার পথে ও ফ্র্যাঙ্কিকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিল,
কিন্তু ওই কুকুরের পিছনের পা দুটো নষ্ট হয়ে গেছিল, যে কারণে ও ঠিকভাবে হাঁটতে পারত না। আর সেই জিনিসটা নিয়ে আমি আর আমার ভাই বোন ওই কুকুরটার ওপরে খুবই হাসাহাসি করতাম। একদিন আমাদের বাবা নিজের সাথে একটা গাড়িতে করে ওই কুকুরটাকে নিয়ে যায়, আর সন্ধেবেলায় উনি যখন ফিরে আসেন তখন উনি একাই ছিলেন, ওনার সাথে সেই কুকুরটা ছিল না। আর ওই গাড়ির মধ্যে মাটি খোঁড়ার জন্য একটা কোদাল রাখা ছিল। হয়তো পা খারাপ হয়ে বাড়ির মধ্যে ওইভাবে পড়ে থাকার কারণে আমার বাবা ওই কুকুরটাকে মেরে কোথাও কবর দিয়ে দিয়েছিল। আর এই কথাটা বলেই ম্যাগি খুবই মন খারাপ করে কাঁদতে শুরু করে। ও ফ্র্যাঙ্কিকে বলে, এখন এই পৃথিবীতে আপনি ছাড়া আমার নিজের বলতে আর কেউই নেই। ফ্র্যাঙ্কি বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো। এই ঘটনার কিছুদিন পর দেখা যায়, যেহেতু ম্যাগি এখন খুবই নামকরা আর বড় একজন বক্সার হয়ে উঠেছিল, তাই অনেক বড় বড় জায়গা থেকেই ওর কাছে বক্সিং টুর্নামেন্টের অফার আসতে শুরু করে, যার মধ্যেই একটা টাইটেল চ্যাম্পিয়নশিপের অফারও ছিল, যে ম্যাচের প্রাইজ মানি ছিল $1 মিলিয়ন। আর এই ম্যাচটা জিততে পারলে ম্যাগি একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে উঠবে। এখন ফ্র্যাঙ্কি আর ম্যাগি এই ম্যাচটার জন্য রাজি হয়ে যায়। এই ম্যাচটা ছিল লাস ভেগাসে, আর সেখানে যাওয়ার জন্য ফ্র্যাঙ্কি ওদের দুজনের প্লেনের টিকিট বুক করে। কিন্তু ম্যাগি বলে, আমি যাওয়ার সময় প্লেনে গেলেও ফেরার সময় গাড়িতে করে ফিরতে চাই। যেটা শুনে ফ্র্যাঙ্কি হাসতে হাসতে বলে, এটা আবার কেমন অদ্ভুত ধরনের আবদার। এরপর ম্যাগি আর ফ্র্যাঙ্কি সেই ম্যাচের জন্য ভেগাস পৌঁছে যায়। এখানে ম্যাগির অপোনেন্টের নাম ছিল বিলি দ্য ব্লু বিয়ার। এই মেয়েটা বিখ্যাত একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, আর ও খুবই হিংস্র প্রকৃতির মানুষ ছিল। এখন ম্যাগির সাথে বিলির লড়াই শুরু হয়ে যায়। ম্যাচের প্রথম রাউন্ড থেকেই ম্যাগি খুবই ভালো খেলছিল, ও বিলির থেকে অনেক পয়েন্টে এগিয়েছিল, যে কারণে বিলি খুবই রেগে গেছিল। ঘন্টা বেজে রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরেও ও হঠাৎ করে ম্যাগির মুখে কনু দিয়ে একটা ঘুষি মেরে ওকে মাটিতে ফেলে দেয়, আর তারপর ওর মুখে জোরে জোরে ঘুষি মারতে শুরু করে। বক্সিংয়ের নিয়ম অনুযায়ী এ সবকিছুই বেআইনি ছিল, সেজন্য বিলিকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়। এরপর আরও দুটো রাউন্ড ম্যাগি খুব ভালোভাবে খেলে। ও একটানা বিলিকে অনেকগুলো পাঞ্চ করে ওর অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। এখন বিলি খুব ভালোভাবেই বুঝতে পারে ওর পক্ষে এই ম্যাচটা জেতা কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য ঘন্টা বাজার পর যখন থার্ড রাউন্ড শেষ হয়ে যায়, তখন ও রেফারির নজরের আড়ালে পিছন দিক থেকে ছুটে এসে বিশাল জোরে ঘুষি মেরে ম্যাগিকে মাটিতে ফেলে দেয়। ততক্ষণে ফ্র্যাঙ্কির অ্যাসিস্ট্যান্ট ম্যাগির বসার জন্য স্টেজের ওপরে একটা টুল রেখে দেয়, আর ম্যাগি সরাসরি ওই টুলের ওপরে এসে পড়ে, যে কারণে ওর ঘাড়ে আর গলায় প্রচণ্ড জোরে আঘাত লাগে। এই ঘটনায় ম্যাগি পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। পরে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় ও একটা হসপিটালে ভর্তি আছে। ডাক্তারেরা জানিয়ে দেয় ম্যাগির শিরদাঁড়ায় প্রচণ্ড জোরে আঘাত লেগে সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যে কারণে সারা জীবনে ও আর কখনোই উঠে বসতে পারবে না। এমনকি ওর অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছিল যে ও নিজের থেকে নিঃশ্বাস নিতে পারছিল না। ওর গলায় একটা ফুটো করে সেখান দিয়ে ওকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এখন জ্ঞান ফেরার পর ম্যাগি নিজের হাত, পা, আঙুল কিছুই নাড়াতে পারছিল না। মাথার নিচ থেকে ওর শরীরের সমস্ত অংশ পুরোপুরি অচল হয়ে গেছিল। এখন ও শুধুমাত্র কথা বলতে পারত আর নিজের চোখ নাড়াতে পারত। একটু আগে ওই ম্যাচটা জিততে পারলে ম্যাগি এখন একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার হয়ে যেত, কিন্তু একটা সামান্য দুর্ঘটনার কারণে এখন ও সারা জীবনের মতন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। এই ঘটনায় ফ্র্যাঙ্কি আর এডি পুরোপুরি ভেঙে পড়েছিল। ফ্র্যাঙ্কি এখন যেভাবেই হোক ম্যাগিকে আবার আগের মতন সুস্থ করে তুলতে চাইছিল, সেজন্য ও আমেরিকার সমস্ত বড় বড় হসপিটালে যোগাযোগ করে, কিন্তু কোথাও কোনো রকম লাভ হয় না। সব জায়গা থেকে জানিয়ে দেওয়া হয় এই অবস্থায় ম্যাগির চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না, ওকে নিজের বাকি জীবনটা এইভাবে জড়বস্তুর মতন বিছানায় শুয়েই কাটাতে হবে। এই অবস্থায় ফ্র্যাঙ্কি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় ম্যাগির কাছেই থাকত, আর সব রকমভাবে ওর খেয়াল রাখার চেষ্টা করত। এরপর আগামী 2 মাস ধরে ম্যাগি ওই হসপিটালের ওই বিছানার ওপরেই পড়ে থাকে, আর এতদিন ধরে বিছানায় পড়ে থাকার জন্য ওর শরীরে আস্তে আস্তে ঘা হয়ে যেতে শুরু করে। 2 মাস পর ম্যাগি একটু সুস্থ হলে ওকে একটা অ্যাম্বুলেন্সে করে ওর শহরের একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয়। রাস্তায় আসার পথে ম্যাগি ফ্র্যাঙ্কিকে বলে, দেখেছো, আমি বলেছিলাম না আমরা প্লেনে করে গিয়ে গাড়িতে করে ফিরে আসব, এখন ঠিক তেমনটাই হচ্ছে। এরপর ম্যাগিকে ওই রিহ্যাব সেন্টারের একটা ভালো ঘরে থাকতে দেওয়া হয়, আর সেখানে ওর দেখাশোনা করার জন্য সবসময় 4-5 জন লোক ছিল। কিন্তু তা সত্ত্বেও ফ্র্যাঙ্কি সবসময় ওখানে ম্যাগির পাশেই থাকত। ম্যাগিকে প্রত্যেকদিন খাটের থেকে তুলে একটা চেয়ারে বসাতেই 4-5 জন লোকের কয়েক ঘন্টারও বেশি সময় লেগে যেত। ম্যাগির মতন একটা সাহসী মেয়েকে এইরকম অসহায় অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ফ্র্যাঙ্কি যেন একদমই সহ্য করতে পারছিল না। ওর মনে হতে লাগে ম্যাগির এই অবস্থা হয়তো ওর কারণেই হয়েছে, যে কারণে ও আস্তে আস্তে হতাশায় ভুগতে শুরু করে। এর মধ্যে একদিন ম্যাগির মা কল করে জানায় উনি নাকি ম্যাগির সঙ্গে দেখা করতে আসবে।
যে খবরটা জানার পর ম্যাগি খুবই আনন্দের সাথে আগামী 2 সপ্তাহ ধরে চেয়ারের ওপরে জানলার কাছে বসে নিজের মা আর বোনের আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু ওনারা আসতে অনেকদিন দেরি করে দেয়। ফ্র্যাঙ্কি খোঁজ নিয়ে জানতে পারে ওরা সবাই 6 দিন ধরে পাশের অন্য কোনো একটা হোটেলে রয়েছে আর সেখান থেকেই পুরো শহরে ঘোরাঘুরি করছে। এখন ফ্র্যাঙ্কি ওই হোটেলেই ওদের কাছে খবর পাঠায় ম্যাগির অবস্থা খুবই খারাপ, ওরা যেন তাড়াতাড়ি করে ম্যাগির সাথে দেখা করতে আসে। কিন্তু ওরা সবাই আসতে অনেকদিন দেরি করে দেয়। আর এতদিন পরে দেখা করতে আসার পর ম্যাগির মা ওকে বলে, তোমার দেওয়া ওই বাড়িটা আমরা বিক্রি করতে চাই, সেজন্য তুমি এই কাগজে সই করে দাও। আর এটা বলেই উনি ম্যাগির সামনে একটা কাগজ আর পেন ধরেন। কিন্তু যেহেতু ম্যাগি নিজের শরীরের কোনো অংশই নাড়াতে পারত না, তাই ওর পক্ষে সই করা কোনোভাবে সম্ভব ছিল না। যেটা দেখে ওর বোন বলে, তুমি হাত নাড়াতে পারছো না তাই কি হয়েছে, মুখ দিয়েই সই করার চেষ্টা করো। এই কথাটা শোনার পর ম্যাগির মা ওর মুখের মধ্যেই পেনটা ঢুকিয়ে দেয়। কিন্তু ম্যাগি কোনোভাবেই সই করতে চাইছিল না। নিজের পরিবারের লোকের এইরকম ব্যবহার দেখে ও খুবই রেগে গেছিল। ও এখানে অসহায় অবস্থায় এইভাবে মৃত্যুর সাথে লড়াই করছে, আর ওর পরিবারের লোকজন ওর কাছ থেকে এই অবস্থায় সম্পত্তি লিখে নিতে এসছে। ওদের এইরকম ব্যবহার দেখে ম্যাগি খুবই রেগে গিয়ে ওদের সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। নিজের পরিবারের লোকের এইরকম ব্যবহার দেখে ম্যাগি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এদিকে একটানা অনেকদিন ধরে বিছানার ওপরে পড়ে থাকার কারণে ম্যাগির পুরো শরীরেই আস্তে আস্তে ঘা হয়ে যেতে শুরু করে। এখন ওর পায়ে একটা বিশাল বড় ঘা হয়েছিল, আর আস্তে আস্তে সেই জায়গাটা পচে যেতে শুরু করেছিল, যে কারণে ডাক্তারেরা ওর একটা পা কেটে বাদ দিয়ে দেয়। এই অবস্থায় ম্যাগি শারীরিক আর মানসিক সব রকমভাবে শেষ হয়ে যাচ্ছিল। ও ফ্র্যাঙ্কিকে বলে, ওরা আমার একটা পা কেটে নিয়েছে বস। কিন্তু ফ্র্যাঙ্কি ওকে সব রকমভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। একদিন ম্যাগি প্রশ্ন করে, আচ্ছা মোকোসলে কথার অর্থ কি? আসলে এই কথাটা ওর বক্সিং গাউনের পিছনে লেখা ছিল, আর এই নামটা ওকে ফ্র্যাঙ্কি দিয়েছিল। আর ম্যাগির শেষ ম্যাচের আগে ফ্র্যাঙ্কি ওকে বলেছিল, তুমি যদি এই ম্যাচটা জিততে পারো তাহলে আমি তোমাকে মোকোসলে কথার মানে বলে দেব। এখন ফ্র্যাঙ্কি বলে, তুমি তো ম্যাচটা জিততে পারোনি, তাহলে আমি তোমাকে এটার মানে বলবো কিভাবে? এই কথাটা শুনে ম্যাগি বলে, আপনি একদম আমার বাবার মতন কথা বলছেন। যেটা শুনে ফ্র্যাঙ্কি হাসতে থাকে। এবার ম্যাগি বলে, আপনার মনে আছে আমার বাবা আমাদের পোষা কুকুরটার সাথে কি করেছিল? এখন আপনিও আমাকে সেইভাবে মুক্তি দিয়ে দেন, আমি আর এইভাবে থাকতে পারছি না। আসলে ম্যাগি চাইছিল ফ্র্যাঙ্কি যেন এখন ওকে মেরে ফেলে, কারণ ম্যাগি এখন এতটাই অসহায় হয়ে গেছিল যে এতটা কঠিন শারীরিক আর মানসিক যন্ত্রণা সহ্য করার পরেও ওর পক্ষে নিজের থেকে আত্মহত্যা করাও সম্ভব ছিল না। ফ্র্যাঙ্কি বলে, তুমি একদম বাজে কথা বলবে না। ম্যাগি বলে, আমি নিজের জীবনে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। আমি অনেক বড় বড় বক্সিং ম্যাচ জিতেছি, সেখানে সমস্ত দর্শকদেরকে আমার নাম ধরে চিৎকার করতে দেখেছি। আর সেসব কিছু দেখার পর এখন আমি বাকি জীবনটা এইভাবে বেঁচে থাকতে পারবো না। আমার জীবনের স্বপ্ন, উদ্দেশ্য সবকিছুই পূরণ হয়ে গেছে। এখন আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই। আপনি দয়া করে আমাকে মেরে ফেলেন। ফ্র্যাঙ্কি বলে, এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না। আর এই কথা বলেই ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। সেই রাতে ফ্র্যাঙ্কি যখন নিজের বাড়িতে ঘুমিয়েছিল তখন ম্যাগির হসপিটাল থেকে ওকে ফোন করা হয়। আর হসপিটালে পৌঁছানোর পর ও দেখতে পায় ম্যাগি দাঁত দিয়ে কামড়ে নিজের জিভ কেটে ফেলেছে, যে কারণে ওর মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বেরোতে শুরু করেছে। আর এখন অতিরিক্ত রক্ত বেরোনোর কারণে ও দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গেছে। আসলে ম্যাগি এখন নিজের ক্ষমতা মতন ওইভাবে আত্মহত্যা করেই এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইছিল। ম্যাগিকে এই অবস্থায় দেখার পর ফ্র্যাঙ্কি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। ও এডির সঙ্গে দেখা করে ওকে বলে, আমার মনে হচ্ছে আমি নিজের হাতে করে ওই মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম। এডি বলে, এটা একদমই ভুল কথা। তোমার জন্য ওই মেয়েটা মাত্র 1.5 বছরের মধ্যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পৌঁছে গেছিল। তোমার জন্যই ও নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পেরেছিল। প্রত্যেকদিন তো কত মানুষ কাজ করতে গিয়ে, রাস্তাঘাটে চলতে গিয়ে এমনিই মারা যায়, সেখানে ম্যাগি তো নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে ওর সাথে এই অবস্থা হয়েছে। আর আজকে যদি ম্যাগি মারাও যায় তাহলে ওর জীবনে কোনো রকম আফসোস থাকবে না। আর ম্যাগির জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও এমনটাই মনে হতো। এই কথাটা শোনার পর সেই রাতে ফ্র্যাঙ্কি আবার ম্যাগির কাছে ফিরে আসে। ও আস্তে আস্তে ম্যাগিকে বলে, আমি তোমার অক্সিজেন পাইপটা খুলে দেব, যার ফলে তুমি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবে। তারপর আমি তোমাকে একটা ইঞ্জেকশন দেব, যেটার কারণে তুমি মারা যাবে আর এই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। আর এরপর ও ম্যাগির কানে কানে বলে, মোকোসলে কথার অর্থ হলো আমার মেয়ে, আমার নিজের রক্ত। আর এটা বলেই ও ম্যাগির গালে একটা কিস করে। এই কথাটা শোনার পর আনন্দে খুশিতে ম্যাগির চোখ দিয়ে জল বেরোতে শুরু করে। এরপর ফ্র্যাঙ্কি ওর অক্সিজেন পাইপটা খুলে দিয়ে ওর শরীরে একটা হাই পাওয়ারের ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাগি মারা যায়।
এরপর ফ্র্যাঙ্কি ওই হসপিটাল থেকে বেরিয়ে আসে। এদিকে জিমের মধ্যে এডি ফ্র্যাঙ্কির ফিরে আসার অপেক্ষা করছিল, কিন্তু ফ্র্যাঙ্কি আর কখনোই ওর কাছে ফিরে আসে না। কেউই জানে না এখন ও কোথায় কোন অবস্থায় আছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।